মা বাবার ভালোবাসা সবার কপালে জোটে না, ওটা পাওয়া ভাগ্যের বিষয়। ভাগ্যকে এভাবে লাথি মারতে হয় না সুন্দরী বলেই প্রেম তৃষার কপালে একটা চুমু দিয়ে বলল, অনেক কথা হলো, অনেক ভাঙন হলো, এবার নতুনের গল্প নতুনভাবে শুরু করা যাক। শুরুটা খারাপ হয়েছে তো কি, শেষটা সুন্দর হয়েছে কি না তার ওপর গোটা জীবনটা নির্ভর করবে। তৃষা প্রেমকে জড়িয়ে ধরে। বিশ্বাস করুন, আমি পালাতে চাইনি। বাইক রাইডিং স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ করতে এতদূর সব ছেড়ে চলে আসা। আমি আছি তো, স্বপ্ন তোমার, তবে পূরণ করার দায়িত্বটা আমি নিলাম। তৃষা প্রেমের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। প্রেম তার চুলে হাত বুলিয়ে দিল। হ্যাঁ, এটাই বোধহয় জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। আপনার জীবনে যতই কষ্ট থাকুক না কেন, আপনার জীবনসঙ্গী যদি আপনার জন্য কমফোর্টেবল হয়, আপনাকে বোঝে, আপনার সব কিছুতে আপনাকে সাপোর্ট করে, তাহলে দুনিয়ার কোনো ভয়কে ভয় মনে হবে না। জীবন তখন সহজ ও সুন্দর হবে, আপনার নিজের রচিত গল্পের মতোই। সকাল থেকে হেতিজা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন। এত কেঁদেছেন যে শরীরটাই ভেঙে পড়েছে। বাধ্য হয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। প্রেমা তার পাশেই বসে আছে চুপচাপ, কিন্তু মনের ভেতর অদ্ভুত একটা ভার জমে আছে আজ। মেহরাব আবারও পাবনা চলে গেছে। প্রেমা ওকে সত্যি ভালোবাসত না, কিন্তু এখন কেন জানি বুকের ভেতরটা হা হা করে উঠছে। দূরে চলে যাওয়া কি এত কষ্টের? শেষবার দেখা হয়েছিল ছাদে। অভিমান মেশানো গলায় মেহরাব বলেছিল, তুমি আমার ভালোবাসা বুঝলে না প্রেমা। যেদিন বুঝবে তোমার প্রাণ, তখন আমায় খুঁজবে, কিন্তু তখন আমি থাকবো না, খোদার কসম। পাবনায় কাজ ফেলে এসেছিল সে, ফিরবে কি আর কোনো দিন? এখন কেন এত মায়া হচ্ছে, তখন কেন হলো না? প্রেমা তাকালো তার অসুস্থ মায়ের দিকে। আজ ভোরে প্রত্যুষ ভাই দেশ ছেড়ে গেছে। তার মিশনে যাওয়ার কথা ছিল আগেই, কিন্তু তৃষার জন্য সে যায়নি। ভেবেছিল সংসার করবে, পরে যাওয়া যাবে, কিন্তু এখন সব কিছু ভেঙে গেল। তখন এই দেশে থেকে আর লাভ কি? মিশনটা 1 বছরের, 1 বছর পর সে ফিরবে। মা ভোরবেলায় কাঁদছিলেন, বিলাপ করছিলেন, তবু কিছু করার ছিল না। এখানে থাকলে না সে ভালো থাকতে পারবে, না তার প্রিয়জন। বাইকে করে কক্সবাজার আসতে সময় লাগে 3 ঘন্টার মতো। তৃষা এইবার নিজের বাইকটা আর নিয়েও এলো না। স্বামীর পেছনে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরার মজাই আলাদা। শিমলা আর অঙ্কুরও পাশে এসেছে। আজকে তৃষা শিমলাকে অনেকক্ষণ বুঝালো, অনেক হয়েছে এবার অঙ্কুর আর শিমলার, কিন্তু উচিত বাড়ির মানুষের সম্ভব কথা বলে ঝামেলা সব ঠিকঠাক করা। শিমলা সায় মেলালো, হয়তো কথাটা জলদি কানে নেবে, নিলেই ভালো। কক্সবাজারে এসে প্রথমে ঘুমিয়ে নিল, ঘুরতে বের হবে সন্ধ্যায় উঠে। আগে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিতে হবে। এমনিতে বাইকে বসে এতটা পথ আসতে পাছা পুরো তক্তা হয়ে গেছে। প্রেম রুমে এসে বিছানায় ধপাস করে বসে ফোনে গেম খেলতে শুরু করে। তৃষার তা দেখে হ্যাপি রাগ হয়, এ আবার কেমন মানুষ? কক্সবাজারে বউ নিয়ে এসে কেউ ফোনে গেম খেলে? আহা, ভাবলেই পেটে যন্ত্রণা হচ্ছে। তৃষা পেটে হাত দিয়ে প্রেমের সামনে গিয়ে দাঁড়ায়, মুখটা কুঁচকে বলে, আহারে, পেটে অনেক যন্ত্রণা হচ্ছে, মনে হয় সর্বনাশ একটা ঘটে যাবে। প্রেম ফোনের থেকে চোখ তুলে তৃষার দিকে তাকে জিজ্ঞেস করে, কি এই গাঁজাখোর মহিলা তোর সঙ্গে হানিমুনে আসছি? এখনো হানিমুন করতেই পারিনি, কী সব বালের কথা কস? সত্যি বলছি, লক্ষণ ভালো না। কিন্তু তারিখ? আচ্ছা, প্রমাণ দেখি। বাথরুমে চলুন, মনে হয় পেট পাতলা হয়ে গেছে। বাথরুম থেকে বের হতে সময় লাগবে, আপনি সঙ্গে গেলে ভেতরে বসে গল্প স্বল্প করে সময় কাটানো যাবে। ফোনে লুডো আছে, 1 মাস খেললে কেমন হয়? থুহ, বমি পাচ্ছে। উত্তম সুসংবাদ পাচ্ছি নাকি? যেহেতু বউ তোমার কিছু নেই, তার মানে তোমার থেকে নিউজ পাওয়ারও সুযোগ নেই, আর থাকলেও পেতে না। উফ, কথা না বাড়িয়ে আসুন তো, কি জানি দেখবেন। যা খচ্চর শালির ঘরের বউ। ভাবলাম কি আর বললি কি, ইমোশনের ওপর হেগে দেওয়ার যে ব্যাপারটা। তৃষা হেসে ফ্রেশ হতে চলে যায়। এই লোকটাও না ফ্রেশ হয়ে আসতেই দেখলো প্রেমের শরীরে কাপড় নেই। আপনি না টি শার্ট পরেছিলেন? গরমটা বেড়েছে তো। গরমের সঙ্গে কি শরম বাড়ে না? ওইটাও একটু বাড়ানো দরকার। শরম বাড়লে 2 থেকে 3 হব কি করে শোনা? প্রেম তৃষার কাছে এগিয়ে আসতে তৃষা প্রেমের মুখে বালিশ ছুঁড়ে মারে। প্রেম সে বালিশ ধরে ফেলে বলে, বিটার হার্ট,
তোমার আজকাল পাখা গজিয়েছে তাই না? বটি দিয়ে ওই পাখা আজকে কাটবো আমি, বলে সে তৃষার দিকে এগিয়ে যায়। প্রেম সমুদ্রবর্তী বালুকা বেলায় বাইকের পাশে হেলান দিয়ে পোজ দিচ্ছে। অঙ্কুর ক্যামেরা হাতে নিরন্তর তার ছবি তুলছে। শিমলা ও তৃষা প্রথমে তাদের সঙ্গেই ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তৃষার বিরক্তি জমে উঠল। এরা যেন নিজেদের মধ্যেই নিমগ্ন। তৃষার চোখে সবকিছুই কেমন অর্থহীন মনে হলো। সে মনে মনে বলল, এই লোকগুলোর সঙ্গে ঘুরতে এসে শান্তি নেই, কেউ একটু বোঝে না। প্রেমের কথা মনে পড়তে আবার খটকা লাগলো। লোকটার কি ঢং, কোথায় বউকে নিয়ে কিছু কেনাকাটা করবে, কিন্তু সে তো এখন মহাব্যস্ত নিজের মতো। কক্সবাজারে যাওয়ার আগে চিত্রাকে একবার কল করেছিল তৃষা, কারণ সেদিন মেয়েটা বলেছিল ইতালি থেকে আসবে বাংলাদেশে, কিশোরগঞ্জ এলাহি বাড়িতে যাবে, সেখান থেকে কক্সবাজার আসবে। ইস, সে এলে কত মজাই হতো। কিন্তু চিত্রাকে কল করার পর সে জানালো সে আসছে না। শুনে মনটাই খারাপ হয়ে গেল। সমুদ্রের তীরে কিছুক্ষণ একা সময় কাটালো তৃষা। অঙ্কুর শিমলাকে ডাক দিতেই সে চলে গেল। তৃষা কিছুক্ষণ একা সময় কাটাবে বলে ঠিক করলো। চারপাশে একবার প্রেমকে খোঁজার চেষ্টা করলো, সে নেই। এই তো একটু আগেও ছিল। সুযোগ পেয়ে তৃষা আরও খানিকটা সময় সমুদ্রের ধারে কিছুক্ষণ একা থাকার সিদ্ধান্ত নিল। সবাই চলে গেলেও সে দাঁড়িয়ে রইল নিঃশব্দ ঢেউয়ের মুখোমুখি। নীল রঙের গাউনে তৃষা যেন সমুদ্রের রঙেই মিশে গেছে। হালকা বাতাসে তার চুল উঠছে, সূর্যের আলোক রেখা গাউনের ভাঁজে ঝিলিক দিচ্ছে। পায়ের নিচে ভেজা বালির স্পর্শ, সামনে নীল অসীম জলরাশি। চারপাশে একবার প্রেমকে খোঁজার চেষ্টা করলো সে, কোথাও দেখা গেল না। অথচ এই তো কিছুক্ষণ আগেও ছিল, হাসছিল, কথা বলছিল। এখন সে নেই, শুধু সমুদ্রের গর্জন আর তৃষার চোখের নিস্তব্ধতা। মুখোমুখি দাঁড়িয়ে রইল একে অপরের। হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে এলো, আপা গোলাপ নিবেন, এইটা আপনার জন্য। তৃষা বাচ্চা ছেলেটির দিকে তাকালো। তৃষা ফুলের দিকে তাকে জিজ্ঞেস করলো, কে দিল? একটা ভাই দিচ্ছে। তৃষা ফুলটা নিয়ে আরও একবার চারপাশে তাকালো। নিশ্চিত প্রেম দিয়েছে। সে কোথায় জানো? রুম নাম্বার 102-এ। ফুল দিয়ে কইল, আপারে কইবে রুমে আইতে। 102? কিন্তু আমাদের রুমের নাম্বার তো মেবি ওটা ছিল না। তৃষা হোটেলের দিকে পা বাড়াবে এমন সময় তার ফোনে একটা কল এলো। নাম্বারটা অচেনা। রিসিভ করতে ওপাশ থেকে একটা গান ভেসে এলো, প্রেম আমার ও প্রেম আমার। তৃষা বার কয়েক হ্যালো বলল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া আসেনি, শুধু নীরবতা। তারপর হঠাৎ লাইন কেটে গেল। ফোনের স্ক্রিনটা নিভে যেতেই যেন চারপাশের আলো ম্লান হয়ে গেল। মুহূর্তে তৃষার বুকের ভেতরটায় একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। হোটেলের করিডোরটা এখন প্রায় ফাঁকা। মেঝেতে পুরো কার্পেট, নরম আলোয় দেয়ালগুলোর দম বন্ধ হয়ে আছে। তৃষা ধীরে ধীরে এগিয়ে গেল। তার পায়ের আওয়াজও গিলে নিচ্ছে এই নিস্তব্ধতা। রুম নাম্বার 102। দরজার সামনে এসে সে থেমে গেল। ঠিক তখনই এক মুহূর্তে নিস্তব্ধতা ছিঁড়ে উঠে এলো একটা মেয়েলি চিৎকার। চিৎকারটা একেবারে তীক্ষ্ণ, কাটার মতো ছিল। মনে হচ্ছিল দেয়ালের ভেতর কোথাও কেউ যন্ত্রণায় ফেটে পড়ছে। তৃষা হঠাৎই স্থির হয়ে গেল। বুকের ভেতর ধকধক শব্দে শিরোপশিরা টানছে তার। চোখ তুলে চারপাশে তাকালো। করিডোরে আর কেউ নেই, শুধু একপাশে ফ্লিকার করা আলো, যেন চোখ টিপে টিপে কিছু বলতে চাইছে। রুমের দরজাটা ফাঁকাই ছিল। ধীরে ধীরে বাতাসের টানে কাঁপছে। এখানেই তো আসতে বলা হয়েছিল, মনে মনে বলল তৃষা। কিন্তু অঙ্কুর আর শিমলার রুম কোনটা ছিল? ওরা কোন রুমে এসে উঠেছে জানা হয়নি। এটাতেই নাকি বোধ হয়, নইলে এখানে কেন আসতে বলা হবে? আর তার চেয়ে বড় কথা, 3-3টে মানুষ তাকে রেখে একা চলে আসবে, এটাও কি সম্ভব? উফ, মাথা কাজ করছে না। স্মৃতিগুলো জট বেঁধে যাচ্ছে। তৃষা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো। তারপর হঠাৎ কৌতূহল আর অজানা টান তাকে টেনে নিয়ে গেল ভেতরে। দরজাটা ঠেলে ভিতরে ঢুকতেই এক ধাক্কায় সবকিছু থেমে গেল। তার হাতের ব্যাগটা কাঁধ থেকে গড়িয়ে পড়ল। হাত অসাড় হয়ে এলো। রুমটা যেন সদ্য যুদ্ধক্ষেত্র। চাদর ছিঁড়ে ছিঁড়ে মেঝেতে পড়ে আছে। কাঁচ ভাঙা গ্লাসের টুকরো ছড়িয়ে আছে টেবিলের নিচে। দেয়ালের ঘড়িটা ভেঙে বন্ধ হয়ে ফ্লোরে পড়ে আছে। তবে পেন্ডুলামের দোল থেমে গেছে মাঝপথে। কার্পেটের মতো মেঝেতে লাল রক্তের বর্ণা, তাজা ঘন আঠালো রক্ত, সে পিচ্ছিল রক্ত।
তৃষার চোখ বড় বড় হয়ে উঠল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, শরীর কাঁপছে, তবু চোখ সরাতে পারছে না। ঠিক তখনই কোথা থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, খসখসে একটা সূক্ষ্ম সুর, তারপর একটা গম্ভীর দুলে ওঠা আওয়াজ। গ্রামোফোনে বাজছে গান, প্রেম আমার ও প্রেম আমার। গানটা যেন অন্য জগতের, পুরনো, বিকৃত, তবু সুরে একটা অদ্ভুত মায়া লেগে আছে। সুরটা রক্তের গন্ধের সঙ্গে মিশে রুমের বাতাসকে আরো ভারী করে তুলছে। রুমের ভিতরে একটা মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, গোলাপের মিষ্টি গন্ধ ভাসছে। মিষ্টি তবু কেমন যেন অস্বস্তিকর, রক্তের ধাতব গন্ধের সঙ্গে মিশে সেই গোলাপ যেন পচা পাপড়ির মতো গন্ধ ছড়াচ্ছে। তৃষা ধীরে ধীরে ঘাট ঘুরিয়ে দেখল রুমের কোণে একটা পুরনো গ্রামোফোন। ঘূর্ণায়মান ডিস্কটা কাঁপছে, সুইটা লাফাচ্ছে, আর সুরটা কেঁদে উঠছে কার দম বন্ধ করা আর্তনাদ হয়ে। তার চোখে পেল রুমের দেয়ালে রক্তের দাগে আঁকা একটা চিহ্ন, হৃদয়ের মতো তবে বিকৃত। আর সে চিহ্নের নিচে গোলাপের একটা পাপড়ি আটকে আছে, সতেজ লাল রক্তে চুপচুপে সেই পাপড়ি। তৃষা এক পা পিছিয়ে গেল। তার মনে হলো কেউ ওর পিছনে দাঁড়িয়ে আছে। কেউ যেন শ্বাস নিচ্ছে খুব ধীরে, তার গায়ের ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে। কিন্তু ঘুরে তাকাতে কিছু নেই, তবু গ্রামোফোনটা বাজছেই, প্রেম আমার ও প্রেম আমার। তৃষার পায়ের নিচে কাঁচ ভাঙা শব্দ হলো। তার চোখ এখন রুমের কোণে, সেখানে আধ খোলা পর্দার ফাঁক দিয়ে কিছু একটা দেখা যাচ্ছে। একটা হাত স্তব্ধ অনড় হয়ে মেঝেতে শুয়ে আছে। তৃষা ঠোঁট কামড়ে এক ধাপ এগিয়ে গেল। তার হাঁটু কাঁপছে, কিন্তু চোখের দৃষ্টি আটকে গেছে। বিছানার চাদরটা টেনে পড়েছে মেঝেতে, তার নিচে ছড়িয়ে আছে গাঢ় দাগ। তৃষা আরেক পা বাড়ালো। এবার আলো এসে পড়ল সেই দেহটার ওপর। এক মুহূর্তে তার নিঃশ্বাস থেমে গেল। মাথার ভেতর একটা ঘূর্ণি, কান বন্ধ হয়ে যাচ্ছে, তবু চোখ সরাতে পারছে না। খাটের পাশে শুয়ে আছে একটা মেয়ের দেহ, না দেহ নয়, এক অচেনা বিকৃত দেহ। তার চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে জায়গায় জায়গায়, মাংস খসে গেছে ছুরি চালানোর মতো নিখুঁতভাবে। শরীরের কোথাও কোনো চিহ্ন নেই যা একে মানুষ বলে চিনতে দেয়। চুল নেই, মাথার খুলিটা মসৃণ, কেটে ফেলা চুলের গন্ধ বাতাসে মিশে আছে। ঠোঁটের একপাশ ছেঁড়া, চোখ অর্ধেক খোলা। হয়তো শেষ মুহূর্তে সে কারোর দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিল। তৃষার হাত নিজের অজান্তে মুখে চলে গেল। গলায় শব্দ আটকে আছে। তার পেটের ভেতর হঠাৎ মোচড় খেলো, বমি এসে যাচ্ছে, কিন্তু কিছুই বের হলো না। বাইরে কোথাও বজ্রপাত হলো। হালকা আলো এসে দেহটার ওপর পড়ল। রক্তে ভেজা ত্বক চকচক করছে। দেহটার পাশে পড়ে থাকা আয়নাটা নিজের অক্ষে কাঁপল। তৃষা চমকে তাকালো। আয়নায় দেখা যাচ্ছে তার নিজের মুখ, কিন্তু তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে, একটা ছায়া, কালো হুডি পরা ব্যক্তি। তৃষার গলা শুকিয়ে গেল, বুকের ভেতর ঢেউ খেলল আতঙ্কের। গ্রামোফোন তখনও বাজছে, প্রেম আমার ও প্রেম আমার। গোলাপের গন্ধটা এখন আরও তীব্র, কিন্তু তা ফুলের নয়, রক্তে ডুবে থাকা গোলাপের। হুডি পরা লোকটা এবার আলতো করে পেছন থেকে তৃষার থুতনি চেপে ধরল। হাতে তার ধারালো একটা ছুরি। তৃষা ততক্ষণে ট্রমায়, এত কিছু দেখে মাথা এমনিতেই ঠিক নেই। আশেপাশের সব কিছু তার কাছে ভারী লাগছে। লোকটা হঠাৎই আয়নার দিকে তাকে তৃষার গলার কণ্ঠনালী বরাবর চাকু ধরে বলল, তুমি প্রতারণা করেছ। প্রতারকদের আমি যে ছাড়ি না। গলার স্বরটা ভন ভন করে, ভারী হয়ে কানে এলো। কে বলছে? কি বলছে বোধগম্য হলো না, তবে একেবারে খুব কাছের কেউ মনে হলো। হঠাৎ লোকটি হাসলো, ছুরিটা শক্ত করে ধরে বলল, প্রেম আমার ও প্রেম আমার। তৃষা পেছনের চেষ্টা করলো, যদিও এই চেষ্টা বৃথা, কারণ শরীরটা অনেক আগেই ছেড়ে দিয়েছে। লোকটা তাকে এবার পেছন থেকে আরো শক্ত করে ধরল। গলা থেকে ছুরিটা ধীরে ধীরে নেমে এলো তৃষার বাহুতে। ঠান্ডা বরফের মতো শীতল তার প্রতিটি স্পর্শ। আচমকা চামড়ার ভেতর দিয়ে ধাতব ফলা ঢুকে গেল মসৃণভাবে। রক্ত প্রথমে ক্ষীণ রেখায় বেরোলো, তারপর এক ধাক্কায় গড়িয়ে পড়ল নিচে। তৃষার চোখে ঝাপসা, শরীর জমে গেছে। চিৎকারের শব্দ তার গলায় আটকে আছে। তার কানে এখন কেবল নিজের হৃদয়ের ধ্বনি ঠক 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 করে বাজছে।
লোকটা কোনো অনুভূতি ছাড়াই ছুরিটা টেনে বের করলো, তারপর ধীরে ধীরে উঠে গেল, পাশের সোফায় গিয়ে বসে পড়ল। সবকিছু যেন স্লো মোশন হয়ে গেছে। সোফার চামড়ার শব্দ, হুডির ঘর্ষণ, ছুরির ব্লেডে লেগে থাকা রক্তের চিকচিকে ঝলক সব মিলে ভয়কে বাস্তব করে তুলছে। আশপাশ ঘোলাটে, লোকটার মুখে কোনো কথা নেই। সে শুধু একবার মাথা কাত করল, হয়তো তৃষার প্রতিক্রিয়া দেখছে। চোখ দুটো সানগ্লাসের আড়ালে হারিয়ে গেছে। তৃষা বুঝতেই পারছে না ওর ভেতরে কেউ আছে কিনা, নাকি শুধু অন্ধকার। হাতের রক্ত গড়িয়ে ঝরছে মেঝেতে। লোকটা সে মৃতদেহের সামনে কুঠার নিয়ে বসলো। বিভৎস শরীরটিকে আঘাত করতেই কুঠারের ভারী আঘাতে মাংস আর হাড়ের ফাঁক দিয়ে ছিটকে পড়ছে গাঢ় রক্ত। প্রতিটি আঘাত করে প্রতিধ্বনিত হচ্ছে স্যাক স্যাটাং স্যাটাং শব্দ তুলে। তৃষা কোণের দিকে গুটিয়ে বসে আছে। মুখের রং তার ফ্যাকাশে হয়ে গেছে। চোখের সামনে যা দেখছে সেটা বাস্তব কিনা বুঝতে পারছে না। হঠাৎ লোকটা হাত থামিয়ে তার দিকে তাকালো। মুখে কালো হুড টানা, ঠোঁটে বিকৃত এক হাসি। এরপর তোমার পালা তৃষা, দরজা খোলা আছে, পালাও, গো ফাস্ট। এক মুহূর্তে স্থবির হয়ে গেল তৃষা। গলার ভেতর থেকে এক ধরনের গোলানো শব্দ বের হলো। করে সে বমি করে ফেলল রক্তে ভেজা মেঝেতে। লোকটা হাসলো, অমানসিক সে হাসি। তৃষা হেসড়ে পিছাতে লাগলো, হাত পা কাঁপছে। ঠান্ডা মেঝেতে গড়াতে গড়াতে একেবারে দেয়ালে ধাক্কা খেলো, তারপর মরিয়া হয়ে উঠল। উঠে দাঁড়াতেই তার পায়ের তলায় পিছছিল রক্ত। একবার পিছলে পড়তে পড়তে সামলে নিল, তারপর বুক ধরফর করতে করতে সে ছুটল দরজার দিকে। পেছনে শোনা গেল সেই ভয়ঙ্কর কণ্ঠটা, দৌড়ো তৃষা, যতক্ষণ পারো। তৃষা এক মুহূর্তে ভেঙে পড়ল, তবু বাঁচার প্রবৃত্তি তাকে টেনে তুলল। সে এক ঝটকায় উঠে দরজার দিকে দৌড় দিল। দরজা এবার খোলা, কিন্তু করিডোরে বের হয়েই সে থমকে গেল। হোটেলটা কি রূপ বদলে ফেলেছে? সব করিডোর একই রকম। আলো নিভে এসেছে, কোথাও কোথাও লাল এমার্জেন্সি লাইট টিমটিম করছে। তৃষার মাথা পুনরায় ঝিমঝিম করছে। শরীর দুর্বল, তবু সে দৌড়াচ্ছে। ডান দিকে একটা মোড়, তারপর আর একটা, কিন্তু প্রতিবারই সে ফিরে আসছে একই জায়গায়। একই কার্পেট, একই দরজাগুলো, একই নম্বর 102। তৃষা থেমে গেল, হাঁপাচ্ছে, রক্তে হাত ভিজে গেছে। এসব কি তার নিজের রক্ত? দেয়ালে ঠেকাতে রক্তের দাগ ছড়িয়ে পড়ছে। তার চোখে জল, ভয়, বিভ্রম সব একাকার। সে ফিসফিস করে বলল, আমি কোথায়? আমার রুম কোনটা? প্রেম আপনি কই? আমাকে বাঁচান। দম বন্ধ হয়ে আসছে আমার, কোনো উত্তর নেই। শুধু বাতাসের ভেতর সেই গান বাজছে কোথাও, প্রেম আমার, ও প্রেম আমার। তৃষা করিডোরের দিকে তাকালো। দূরে দাঁড়িয়ে আছে একটা ছায়া, জলে চোখ ঝাপসা। তে অনুমান করতে পারছে না কে, তবে নিশ্চিত ওই রুমের মধ্যকার মানুষটি হবে। তাকেও কি ওই মেয়ের মতো ভয়ানক মৃত্যু দেয়া হবে? কেন? ওই অঘটন দেখে ফেলার চরম অপরাধে। তৃষা দৌড়াতে লাগলো উল্টো দিকে, কিন্তু করিডোরটা যেন ঘুরে ঘুরে আবার নিজেই নিজের মধ্যে ঢুকে যাচ্ছে। সে এখন গোলকধাঁধে বন্দি, সময় নেই, দিক নেই, শুধু ভয় আছে। তার কানে আবার সেই কণ্ঠস্বর, নরম তবে ভোব শব্দ নিয়ে, কেমন যেন শীতলতা জড়ানো তাতে। তুমি যত দৌড়ো তৃষা, এখানেই ফিরবে। আজ পর্যন্ত আমার টার্গেট মিস হয়নি। দেয়ালে অনেক দিন ধরে তোমার ছবি টানানো, এবার তো তা সরাতে হবে। তৃষা চিৎকার করলো, কিন্তু করিডোরের দেয়াল সেই চিৎকারে গিলে ফেলল। লাইটগুলো নিভে গেল একে একে, আর শেষে কেবল জ্বলে রইল দরজা নাম্বার 102। দরজার ভেতর থেকে তখনও শোনা যাচ্ছে সেই গ্রামোফোনের গান, প্রেম আমার, প্রেম আমার। লোকটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। এতটা দূরত্ব, তবে এবার ঠিক তাকে একটা সুগন্ধি অনুভব হলো। এই পারফিউমের গন্ধটা কোথায় অতি পরিচিত। একটু ভেবে পরক্ষণে তৃষা বিড়বিড় করে আওড়ালো, প্রেম, এটা আপনার পারফিউমের গন্ধ। আমি এই গন্ধটা ভুলতে পারবো না প্রেম। এগিয়ে আসা ঝাপসা ছায়ার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো। ওই লোকটার হাতে রক্ত ভেজা সেই কুঠার। এই সিজনে কক্সবাজারের হোটেলগুলো তুলনামূলক ভিড় কম থাকে। তাছাড়া তারা যে হোটেলে উঠেছে সেই নিতান্তই বড়লোকি হোটেল। সব মানুষ এফোর্ড করতে পারে না, তাই মানুষ ভাবনার থেকেও এখন কম। তার ঘড়ির কাঁটায় সেই সময়টা উল্লেখ আছে,
তাতে বলা যায় এখন সে হাতে গোনা মানুষগুলো চাঁদের আলোয় সমুদ্র বিলাসে ব্যস্ত। তার মানে কি তৃষাকে কেউ বাঁচাতে আসবে না? কিছুক্ষণ চোখ বন্ধ করে তৃষা ভাবল। তারপর চোখটা মেলতেই দেখলো লোকটা আর নেই। ভালো করে সে চারপাশে দেখলো, ওই লোকটা আর কোথাও নেই। তবু ভয় যে কমছে না। প্রেমকে লাগবে, প্রেম কোথায়? কোন রুমে? তৃষার ফোনটা বোধহয় ওই 102 পড়েছে, কিন্তু সেখানে আর যাওয়া যাবে না। তৃষা আবারও এদিক ওদিক তাকালো। সাহায্য লাগবে না, শরীরটা এখনই নেতিয়ে পড়বে। হঠাৎ সামনের দিকে দৌড়ে যেতে একটা রুম নজরে এলো। হলুদাভাব বাতির আলো দরজার ফাঁক গলে বের হচ্ছে। সে দৌড়ে সাহায্যের জন্য সেই রুমের দিকে গেল। রুমের ভেতর গিয়ে বলল, কেউ আছেন? সাহায্য চাই। হঠাৎই ভেতরের রুম থেকে পায়ের শব্দ এলো। তৃষার ভেতরটা আবার জমে উঠল। কেমন যেন লাগছে। তার চলে যাওয়া উচিত। পেছনে ফিরে দেখলো দরজাটা অটোমেটিক লক। তৃষা দরজা খোলার চেষ্টা করতে কানে আবারও সেই গান এলো, সেই প্রেম আমার। তৃষা সাহস করে পেছনে তাকাতে দেখলো একটা কালো হুডি পরিহিত লোককে। লোকটার মুখে মাস্ক নেই, তবে লোকটাকে দেখা মাত্রই তৃষা কাপা গলায় জিজ্ঞেস করলো, ফারাজ ইলাহিনা? পাশের রুম থেকে হঠাৎ একটা রমণী এসে ফারাজের পাশে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, কি হয়েছে? পুরোটা কথা শেষ করার আগেই তৃষার দিকে ফিরে চাইল। তৃষা তখনও ফারাজের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই রমণী তৃষাকে দেখে বলে উঠল, আরে তৃষা না, তুমি এখানে? তৃষা তার দিকে তাকালো একবার, শেষে চোখটা বন্ধ হয়ে এলো। তাল সামলাতে না পেরে লুটিয়ে পড়ল মাটিতে। যখন জ্ঞান ফিরল তখন সে তার রুমের বিছানায় শুয়ে আছে। সে চোখ ধীরে ধীরে খুলল। চারদিক ঝাপসা, সাদা দেয়ালের ভেতর আলো ছায়া চলাচল। মাথাটা ভারী লাগছে। বুকের ভেতরটা কেমন শূন্য, গলার ভেতরটা শুকনো হয়ে আছে। কিছুটা সময় পর সে টের পেল নিজের নিঃশ্বাসের আওয়াজটা কেমন কাঁপছে। হঠাৎ কেউ তার নাম ধরে ডাকলো, তৃষা। স্বরে কাঁপন। সে চোখ পিটপিট করে তাকায়। তার সামনে বসে আছে প্রেম। দু চোখ ভেজা, ঠোঁটের কোণে একরাশ অসহায়তা। তার হাতটা আলতো করে তৃষার মাথার কাছে রাখা। তৃষা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চোখের জল ধীরে ধীরে গড়িয়ে আসলো কপাল বেয়ে বালিশে। সে হঠাৎ হাউমাউ করে কেঁদে ওঠে, তুমি তুমি সত্যি আমার সামনে? আমি মরিনি? এটা স্বপ্ন নয় তো? প্রেমের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে আর সামলাতে পারে না, তৃষাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে। তৃষা তখন তার বুকের মধ্যে মুখ গুজে কাঁদছে। প্রেমের কণ্ঠ ভারী হয়ে আসে, না তৃষা, স্বপ্ন না, এখন এখানে আছি, তোমার কিছু হয়নি। না প্রেম, ওই লোক আমাকে মেরে ফেলবে। ওই লোক তুমি নও তো? তৃষা প্রেমকে নিজের কাছে টেনে গন্ধ শুকে বলল, হ্যাঁ সেই সুগন্ধি। এই প্রেম, তুমি খুনি নও তো? এই প্রেম, শুনছ? প্রেম ডাক্তারের দিকে তাকাতে ডাক্তার এগিয়ে আসে। তৃষাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। তৃষা ঘুমিয়ে পড়তেই প্রেম ঘুমন্ত তৃষার কপালে চুমু খায়। হাত বুলিয়ে উঠে বাইরে যায়। দরজার সামনে একজন রমণী বসে আছে, সঙ্গে একটা লোক। সে আপাতত ফোন চালাতে ব্যস্ত। প্রেম বাইরে আসতেই রমণী দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে প্রেমকে জিজ্ঞেস করলো, তৃষা এখন ঠিক আছে? ভেতরে যেতে পারবো? হঠাৎ পাশ থেকে লোকটি বলল, এই ছোট লোক বউ সবকিছুতেই সাবানার লাইট ভার্সন হয়ে যায়। এই বউ জলদি কাজ সেরে রুমে আসো। মেয়েটাকে রেখে এসেছ? ওই বেটা অভ্রের ঘরের কুদ্দুসের নজর এমনিতে আমার ফিজার দিকে। চিত্রা ফারাজের দিকে তাকে ভুরু কুচকে বলল, অভ্র ভাইয়ের ছেলে, আদ্রের বয়স মাত্র 6 মাস। সে আমাদের ফিজার দিকে নজর দিবে কি করে? নজর দেওয়ার বয়স লাগে না। চিত্রা প্রেমের দিকে একবার তাকালো। প্রেম সিটে বসতে সে চিত্রাকে ধন্যবাদ দিয়ে বলল, ধন্যবাদ আমার বউকে সাহায্য করার জন্য। ফার্স্ট থেকে ফারাজ মুখ বাঁকিয়ে বলল, 1101 নাম্বার হানিমুনটা করার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বউটা তোমার বউকে সাহায্য করতে গিয়ে এখন যে বায়োলজি ক্লাসে ডাব্বা মারবে, তাতে কি খুব ভালো হবে? ফারাজ আর কিছু বলার আগে চিত্রা চোখ রাঙায়। তাতে ফারাজের চুপ করতেই চিত্রা ভেতরে চলে যায়। ফারাজ প্রেমের পাশে বসে পড়ল, না মানে বউ তো, তার উপর কিছু বলা যায় না। বউয়ের ওপর যুক্তি খাটানো এক প্রকার ছোটলোকি কারবার শালা। প্রেম ফারাজের দিকে তাকালো, ইয়ে মানে আপনার দেখা যাচ্ছে? হোয়াট ডু ইউ মিন বাই দেখা যাচ্ছে? ফারাজ নিচের দিকে তাকালো। তাতে প্রেম বলল, দেখা যাচ্ছে আপনার মানসিকতা বড়লোকি। যাকে ভালো। তৃষা চিত্রাকে দেখে বের হয়ে রুমে চলে গেল। সেদিন তৃষার সঙ্গে যখন ফোনে কথা হয়েছিল তখন তৃষা বলল সে কক্সবাজারে আসবে। তাই চিত্রা ঠিক করলো এবার তাকে একটা সারপ্রাইজ দিবে।
তাই বলে দিল সে আসছে না। তবে কক্সবাজার আসতে না আসতেই ঘটে গেল বিপর্যয়। তৃষা যে এই হোটেলে উঠবে কে জানতো? আর তাছাড়া কি করে তাদের রুমে এসে পড়লো? ফারাজ বলল, আচমকা এসেছে। তবে চোখ মুখের অবস্থা ভালো ছিল না, তাছাড়া বাহুতে ক্ষত। চিত্র একটু ভেবে ভিতরের রুমে যায়। আয়শা এসেছে, মেয়েটা বাচ্চা সামলাতে পারে না। আদ্র কান্না করছে, তা দেখে অভ্র বলে উঠল, ঘরণী, বাচ্চা একটাই সামলাতে পারছো না? তাহলে ছোটটার জন্য বোন কি করে আনবো? তোমার কষ্ট হয়ে যাচ্ছে গো, এত কষ্ট মেনে নিতে পারছি না। এক কাজ করি, বাচ্চাটা সামলানোর জন্য আর একটা বিয়ে করি। সরকার ভাইয়ের বাচ্চা, বউ ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছে। তোমার ভুল পকেটে ভরে রাখো। এই চিত্রা আপা আদ্রকে একটু তোমার কাছে রাখো তো, আমি ওর বাবাকে দিয়ে বিয়ে করার শখ মিটে আসি। ভাবি বাসান, দোয়া করলাম ভাই, বেঁচে থাকলে আবার দেখা হবে বলে চিত্রা হাসলো। আদ্রকে কোলে নিয়ে ফারজের দিকে চলে গেল। ওর বাবা মেয়ে কি করছে আল্লাহ ভালো জানে। জ্ঞান ফেরার পরেও তৃষা কিছুক্ষণ পাগলামি করেছে। শেষে অনেক কষ্টে প্রেম তাকে বুঝিয়েছে কোনো কিছু হয়নি, সব ঠিক আছে। হয়তো ধারালো কোনো কিছুর সঙ্গে লেগে হাড়টা কেটে গেছে। রুম নাম্বার 102 নিয়ে গেল, সেখানেও সব কিছু ঠিক আছে। ওই দৃশ্য দেখে তৃষা কতক্ষণ হাঁ করেছিল। কি দৃশ্য দেখেছিল আর কি হলো? তাহলে কি সব ভ্রম ছিল? কিছু মনে পড়ছে না কেন? সারাদিন রুমে শুয়ে কাটিয়েছে, কিচ্ছু ভালো লাগছিল না। শেষে বিকেলে সবাই মিলে বাইরে যায়। চিত্রার পরিবারও ছিল, তবে ফারাজকে দেখে মনে হচ্ছিল সে কোনো কাজেই এখানে এসেছে। ব্যস্ত মানুষ, কত কাজ, তার আরেকজনের পেছনে সময় দেওয়ার সময় আছে? সমুদ্র তখন বিকেলে নরম রোদে ঝিলমিল করছে। আকাশটা হালকা গোলাপি আর কমলার মিশ্রণে রং করা। একটা শান্ত অথচ আবেগ ভরা সন্ধ্যা। বাতাসে লবণাক্ত গন্ধ। ঢেউগুলো ধীরে ধীরে তীর ছুঁয়ে ফিরে যাচ্ছে। তৃষা চুপচাপ বসে আছে ভেজা বালির ওপর। চুলে বাতাস লাগছে, চোখে অন্যমনস্কতা। ওর দৃষ্টি কোথাও নেই, যেন নিজের ভেতরের গভীর অন্ধকারে হারিয়ে গেছে। সে অন্ধকার থেকে ফিরিয়ে আনতে প্রেম নীরবে পাশে বসে আছে। কিছু না বলেই সে একটা ছোট কাঠের বক্স তৃষার হাতে তুলে দেয়। তৃষা অবাক হয়ে তাকে খুলে দেখে ভেতরে একটা পুরনো পাথর, যেটা দেখতে অনেকটা হার্ট শেপের। সমুদ্রের ঢেউয়ের ঘষে মিশ্রণ হয়ে গেছে। প্রেম হাসে বলে, সুন্দর জীবনের জন্য কখনো কখনো মনকে পাথরের মতো শক্ত করতে হয়। মনে রেখো, ঢেউ যতই আঘাত দিবে তোমার সৌন্দর্য ততই বাড়বে। তৃষার চোখে জল চলে এসে যায়। প্রেম আস্তে করে তার কাঁধে হাত রাখে। তৃষা, আমি সবসময় তোমার পাশে আছি। সমুদ্রের বুকে যেমন ঢেউ থাকে, তেমনভাবে আমি আমৃত্য তোমার পাশে থাকবো। তৃষা কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথাটা প্রেমের কাঁধে রাখে। ঢেউয়ের শব্দ তখন প্রেমে তাদের নীরবতার ভেতর ছন্দে ছন্দে সুর তুলল। প্রেম আস্তে করে তৃষার চুলে হাত বুলিয়ে বলে, চোখ বন্ধ করো। তৃষা চোখ বন্ধ করলো। প্রেম পকেট থেকে ছোট একটা কাঁচের বোতল বের করলো, যার ভেতরে জলজল করছে ছোট্ট ফ্লোরোসেন্ট আলো, মিনিসিয়ার ফেয়ারি লাইট। সে বলল, দেখো, এই আলোটা তোমার জন্য। অন্ধকার যতই হোক, এর মতো একটা আলো তোমার ভিতর আলোকিত করতে সর্বদা থাকবে। তোমার ভয়কে এই আলো ছুঁয়ে যাক। তৃষা চোখ তুলে তাকায়। ওর ঠোঁটের কোণে এক টুকরো নিঃশব্দ হাসি ফুটে ওঠে। প্রেম তখন পুনরায় বলল, এবার তুমি চাইলে আমরা হাঁটতে পারি, শুধু ঢেউয়ের শব্দে, কোনো কথা নয়। আজ আর কোনো ব্যথা নয়, শুধু সমুদ্র আর আমরা। তারা দুজন ধীরে ধীরে হাত ধরে হাঁটতে শুরু করলো। সূর্য তখন দিগন্তে ডুবে যাচ্ছে, আর সেই অন্তরাগে তৃষার মুখে ফিরে আসছে আলো, যে আলো জীবন থেকে বারবার সরে সরে যাচ্ছিল। দুজনে মিলে কিনারার আবেশে হারিয়ে যায়। হঠাৎই তৃষার খুব টক খাওয়ার ইচ্ছে হলো। প্রেমে দিক ওদিক তাকিয়ে দেখলো কোনো আচার বিক্রেতা আছে নাকি। শেষে প্রেম উঠে দাঁড়িয়ে বলল, একটু অপেক্ষা করে, দেখছি আমি, ওই যে ওদিকে আছে। আচ্ছা। প্রেম উঠে যাওয়ার কিছুক্ষণের মধ্যে একটা বেলুন বিক্রেতা ছোট্ট মেয়ে দৌড়ে এলো তৃষার কাছে। তৃষা মেয়েটিকে বলল, কিনবো না। সেই কথা শুনে মেয়েটি বলল, না পা, একখানা চিঠি দেবার আসছি। চিঠি? হয়, কে দিল? ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে ভাইয়াটা। তৃষা মেয়েটির ইশারাকৃত স্থানে তাকাতে দেখলো ভিড়ের মাঝে কেউ নেই। সে কিছু না ভেবে কাগজের ভাঁজ খুলতে দেখলো তাতে রক্তের ছোপ ছোপ দাগ। বড় করে লেখা আছে, মানুষের মাংসের বিরিয়ানি খাবো,
তোমার কোন অংশের মাংস বেশি সুস্বাদু? তৃষা এবার ঘাবড়ে গেল, ছোট বাচ্চাটা চলে গেছে। আশেপাশে কত মানুষ। তৃষা মেয়েটির দেখানো স্থানে পুনরায় তাকাতে দেখল দূরে দাঁড়িয়ে আছে কালো হুডি পরিহিত এক লোক, মুখটা খোলা, কোনটা কেবল তাকিয়ে আছে তার দিকে। লোকটা কে? এই লোক, তার উদ্দেশ্য কি? ভোর তখনও পুরোপুরি হয়নি। আকাশের গায়ে ফিকে ধূসর মেঘের ওপর প্রথম সূর্যালোকের কমলা ছোঁয়া পড়ছে। দিগন্ত জোড়া সমুদ্র যেন এখনো ঘুমের ভেতর। ঢেউ আসে, ফিরে যায়, আবার আসে, যেন সে নিঃশ্বাস নিচ্ছে। সবকিছুই কেমন একটা ধোঁয়াটে। হাওয়া, আলো, বালির ওপর ছড়ানো ছায়া, এমনকি মানুষের মুখও। তৃষা হালকা নীল শালটা কাঁধে জড়িয়ে বালির ওপর শুয়ে বসে আছে। তার চোখের নিচে কালচে ক্লান্তি, তবু আজকে সেটি নরম দেখাচ্ছে। রাতে ঘুমানোর চেষ্টা করেছিল, তবে মাঝরাতে একটা খারাপ স্বপ্ন দেখল, তারপর আর ঘুম এলো না। নিজেও ঘুমাতে পারল না। প্রেমকেও জাগিয়ে রাখলো। তৃষার সামনে কফির কাপ, ধোয়া উঠছে, কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে। দূরে, খুব দূরে সমুদ্রের কিনারায় একাকী দাঁড়িয়ে আছে প্রেম। কালো টি শার্ট, ভেজা পায়ের ছাপ, হাতে পুরনো একটা ক্যামেরা। তৃষা তাকাতে প্রেম ঝুঁকে ক্যামেরায় কিছু ছবি ক্লিক করে, তারপর হঠাৎই ফিরে তাকায়। দৃষ্টিটা সোজা তৃষার চোখে এসে ধাক্কা খায়। তৃষা হাসে না, শুধু ঠোঁটের কোণে খুব সামান্য একটু নড়াচড়া। প্রেমের ঠোঁটে উঠে আসে একটা অদ্ভুত হাসি। ধীরে ধীরে প্রেম এগিয়ে আসে। বালিতে হাঁটার শব্দটা এত কোমল যে মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপ সমুদ্রের তরঙ্গকে ছুঁয়ে যাচ্ছে। সে এসে তৃষার পাশে বসে পড়ল। একটু নীরবতা, কেবল ঢেউয়ের শব্দ আর কফির ধোয়া, কথা বলা নিজেদের মধ্যে। তৃষা ধীরে প্রেমকে বলল, এখানে সকালটা অন্যরকম লাগছে। প্রেম তাকালো না, শুধু হালকা স্বরে বলল, কারণ সূর্য এখনো জানে না তুমি জেগে উঠেছ। তৃষা হেসে ফেলল। সবসময় এমন কথা বলেন কেন? কারণ সাধারণ সকাল তো আর তোমার সঙ্গে মানায় না। তৃষা কিছু বলল না, কফির কাপটা তুলে নিল। ধোঁয়া তার মুখের সামনে নাচছে। প্রেমের চোখ সে ধোঁয়ার আড়ালে তার মুখে পড়ল। একটা মৃদু হাওয়া এসে তৃষার চুলগুলো উড়িয়ে দিল। এক ঝলকে কফির গন্ধ আর সমুদ্রের নোনতা হাওয়া মিশে যাচ্ছে। সূর্য তখন ধীরে ধীরে উঠে আসছে। আলো পড়ছে তৃষার গাল বেয়ে, চোখে এক মোলায়েম ঝিলিক। প্রেম সে আলো দেখতে দেখতে বলল, তোমার মুখে সূর্যের আলো পড়তেই মনে হলো আজকের সকালটা তোমার সৌন্দর্য দেখে গান গাইছে। তৃষা হাসল। আপনি আবারও কাব্যিক হয়ে গেলেন? না, কেবল সত্যিটা বললাম। তৃষা তার দিকে গভীরভাবে তাকালো। তার চোখে কিছু কথা জমে আছে যা বলা হয়নি কখনো, তবুও প্রেম বুঝে যায়, কারণ তার এই নীরবতাই সবচেয়ে জোরালো উচ্চারণ। কয়েক মিনিট এভাবেই কেটে যায়। দুজন চুপচাপ বসে থাকে, কেউ কিছু বলে না। তৃষা কফির শেষ চুমুক নেয়, তারপর কাপটা বালির উপর রাখলো। বালিতে আঙুল দিয়ে একটা নাম লিখল, প্রেম। তারপর ঢেউ এসে মুছে দিল সেটা। প্রেম দেখে, একটু হেসে বলল, তুমি জানো? নামটা মুছে গেল, সমুদ্র সেটা ধরে রাখে। একটু থেমে সে যোগ করলো, তুমি কি কখনো ভেবেছো ভালোবাসা হয়তো সূর্যোদয়ের মতো? শুরুটা নিঃশব্দ, আলোর আগমনের আগে একরাশ কুয়াশা, তারপর আস্তে আস্তে সবকিছু দৃশ্যমান হয়ে ওঠা। তৃষা চুপ থাকে কিছুক্ষণ, তারপর বলে, হয়তো তাই, হয়তো সেই কুয়াশার ভেতরে লুকিয়ে থাকে ভালোবাসার আসল রূপ। তৃষা তাকিয়ে থাকে দিগন্তের দিকে। সূর্য এখন পুরোপুরি উঠে গেছে। আলো ছড়িয়ে পড়ছে সাগরের ঢেউয়ের গায়ে, বালির ওপর, তাদের মুখে। তবু তৃষার মনে হয় সকালটা এখন অর্ধেক জেগেছে। প্রেমের হাত আলতো করে তৃষার হাত ছুঁয়ে যায়। তৃষা চমকে ওঠে না, কেবল আঙুলের ভেতর আঙুল মিলিয়ে নেয়। তাদের হাতের ফাঁকে জমে থাকা নরম উষ্ণতা যেন পুরো সকালটাকে জাগিয়ে দেয়। তৃষা বলে, যদি কখনো এই মুহূর্তটাকে ভুলে যাই, প্রেম শান্ত গলায় বলে, তাহলে চোখ বন্ধ করবে, দেখবে মুহূর্ত ফিরে এসেছে। তৃষা চুপ করে থাকলো। তার মুখে সূর্যের আলো, চোখে সাগরের প্রতিফলন। দূরে একটা ছোট্ট নৌকা যাচ্ছে। ঢেউয়ের ফেনা বাতাসে উড়ে এসে তাদের মুখে লাগে। প্রেম হঠাৎ ক্যামেরা তোলে, ক্লিক করে একটা মুহূর্ত চিরকালের জন্য বন্দি করে ফেলে। তৃষা বলল, ছবি তুললে? হ্যাঁ, কারণ সময় থামানো যায় না, কিন্তু তার ছায়া ধরা যায়। তৃষা হাসল।
তার হাসি ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে, কুয়াশায়, সমুদ্রের গর্জনে। সব কিছু মিলেমিশে এক অদ্ভুত লহমা তৈরি করে। সূর্য এখন উঁচুতে, তবুও তাদের চারপাশে যেন এখনও সেই প্রথম আলোর মায়া রয়ে গেছে। প্রেম হাত ধরে বলল, চলো একটু হেঁটে আসি। তৃষা বলল, হাঁটবো কোথায়? যেদিকে সূর্য গেছে। তারা হাঁটতে থাকলো একসাথে। তাদের পায়ের নিচে বালির উপর পড়ে থাকে ছায়া দুজনের, একটার ভেতরে আর একটা। তৃষা একবার পেছনে তাকায়। ওখানে বালির উপর এখনও হালকা করে লেখা আছে তার নামের কিছু ভাঙা অক্ষর। ঢেউ এসে আবার মুছে দিচ্ছে। তৃষা শক্ত করে প্রেমের হাত ধরে তার কাঁধে মাথা ঠেকে হাঁটলো। হঠাৎ কি একটা ভেবে জিজ্ঞেস করলো, আমাকে ছাড়া থাকতে পারবেন? প্রেম তৃষার কপালে চুমু দিয়ে গুনগুনিয়ে গানের স্বরে বলল, কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত, বাড়াও দুহাত, হয়ে যাও আজ বাধাবিহীন। সকাল শেষ হয়ে দুপুরে গড়িয়ে এসেছে। আকাশে তখন সাদা সোনালি আলোর বিস্তার। সূর্য মাথার ওপরে, কিন্তু বাতাসে লবণ মিশ্রিত একটা ঠান্ডা ছোঁয়া এখনও রয়ে গেছে। সমুদ্র তখন জেগে উঠেছে সম্পূর্ণ। তৃষা হাঁটু গেড়ে বসে আছে বালুর ওপর। তার পাশে প্রেম বালু দিয়ে ঘর বানানোর চেষ্টা করছে। তৃষা হাসছে, আপনি তো পুরো বাচ্চা। প্রেম চোখ না তুলে বলল, না, আমি তোমার ভবিষ্যৎ বাচ্চার বাবা। তৃষা হেসে ফেলল। তার হাতের মুঠোয় ভেজা বালু সে তা প্রেমের মাথায় ছুঁড়ে দিল। প্রেম অবাক হয়ে চুল থেকে বালু ঝাড়তে ঝাড়তে বলে, ওহ, যুদ্ধ চাও বুঝি? হ্যাঁ, এখন যুদ্ধ। প্রেম মুঠো ভর্তি করে বালু নিতেই তৃষা দৌড় দিল। প্রেম তার পিছনে ছুটতে ছুটতে বলল, এবার ধরতে পারলে ফেরার সময় দাদার বংশধর নিয়ে ফিরব রে তৃষার বাচ্চা। ধরে তো দেখেন মিস্টার হাইব্রিড করলা। শালির ঘরের বউ থাম। তৃষা থামল না, দৌড়াতে দৌড়াতে পেছন ফিরল। তারপর গতি আরও বাড়িয়ে খিলখিলিয়ে বলল, ওদিকে অঙ্কুর ও শিমলা বালুর ঘর বানাতে ব্যস্ত। অঙ্কুরের মাথায় রোদ পড়েছে, ঘাম গড়িয়ে পড়ছে গলায়, তবু সে অমনোযোগে বালুতে কাঠি গেঁথে ছোট ছোট দেয়াল তুলছে। শিমলা একদিকে নারকেল পাতা এনে সাজাচ্ছে তাদের বালুর ঘর। সে এসে বলল, এই ঘরে আমি থাকতে পারি যদি পাশে তুমি থাকো। অঙ্কুর চুপচাপ হাসি থামিয়ে তাকায় শিমলের দিকে। তার চোখে সোনালি আলো। রোদ পড়ে তার গালের পাশে একরাশ আলোর রেখা তৈরি করেছে। অঙ্কুর ধীরে বলল, তাহলে ঘরটা ভাঙতে দেব না? শিমলা বলল, ঢেউ তো তবু আসবে, আসুক, আমি আবার বানাবো। তাদের কথা শুনে দূর থেকে প্রেম মুখ বাঁকে বলল, শালা, ঘর বানানো বাদ দিয়ে তোর ভাবিকে বোঝা, বংশের বাতি শালির জন্য জ্বালাতে পারছি না, বারবার সুইচ অফ করে দিচ্ছে। শালির ঘরের বউয়ের জন্য উপরে বসে বসে বাচ্চাগুলো আমার অভিশাপ দিচ্ছে। প্রেমের কথা শুনে সবাই হেসে ওঠে। হাসির মধ্যে ঢেউ এসে ঘরটার এক পাশ ভেঙে দিল। তা দেখে শিমলা বলল, দেখলে? অঙ্কুর শান্তভাবে বলল, ঘর ভাঙলেও হাটটা তো এখনও ঠিকঠাক আছে, আবার বানাবো, সমস্যা নেই। শিমলা মৃদু হেসে মাথা নিচু করে বলল, তুমি ঘর বানাও, ঘর ভর্তি তোমার বাচ্চা মানুষ করার দায়িত্ব আমার। সেই কথা শুনে দূরে দাঁড়িয়ে থাকা তৃষাকে প্রেম মুখ বাঁকে বলল, শিমলার পা ধোয়া লিকুইড খেয়ে কিছু শিখ শালির বউ। তৃষা মুখ বাঁকে পুনরায় একটা দৌড় দিল। অভ্র আর আয়েশা একটু দূরে দাঁড়িয়ে দুজনেই পানিতে, একেবারে অল্প পানিতে হাঁটছে তারা মৃদু কিনারার সেই জলে। বাতাসে আয়েশার চুল উঠছে, সমুদ্রের ফেনা তার হাঁটুর কাছে লেগে আছে। অভ্র হাত ছুঁয়ে বলে, ভয় লাগছে না? সমুদ্রের ভয় নেই, কিন্তু তোমার চুপ থাকা ভয় পাই। অভ্র কিছু বলল না, দূরে তাকিয়ে থাকে ঢেউয়ের দিকে, যেখানে সূর্যের আলো ভেঙে ঝিকমিক করছে। তারপর ধীরে বলল, চুপ থাকলে যদি তোমার চোখে আমার কথা শোনা যায় তাহলে আর কিছু বলার দরকার কি? আয়েশা তার হাত চেপে ধরল। তাদের চারপাশে নোনা জল উঠছে, গাংচিল উঠছে মাথার ওপর দিয়ে। আয়েশা অভ্রর দিকে তাকিয়ে বলল, অনেক ভালোবাসি তোমায়, তাহলে আরও 4টে বিয়ে করতে দাও, প্রমাণ চাই আমার। আয়েশা রেগে মেগে একাকার। সে কথা শুনে খাপা কণ্ঠে বলল, সরকারের বাচ্চার, তোর খাবারে থুতু দেব, লুঙ্গিতে তেলাপোকা ছাড়বো, রাতে বাথরুমে শোয়াবো, এই ঘরণী মাপ চাইব, আর ভুলভাল কথা মুখ থেকে বের হবে না। অভ্রের কথা শুনে পাশ থেকে ফারাজ বলল, ছোটলোক মানুষের সঙ্গে ছোটলোকই কারবারই হবে। দাঁড়া ভাই, এবার ঝামেলার সঙ্গে তোর একটা সিটিং করিয়েই ছাড়বো। ভাই পেছনে আমার গুলি মারেন বন্দুক ঢুকিয়ে।
তাও এইসব বললেন না। ফারাজ মুখ বাঁকিয়ে চিত্রের কাছে চলে গেল। ফারাজের চোখে সানগ্লাস, শরীরে সমুদ্রের জল টলমল করছে। সে খালি গায়ে সমুদ্রের জলে নেমেছে। চারপাশে কত মেয়ে মানুষ ফারাজের শরীরের দিকে তাকিয়ে আছে। চিত্রার রাগ হচ্ছে খুব। বেহায়া মেলোক বিবাহিত পুরুষের দিকে নজর দেয়, মন তো চায় জলে চুবিয়ে মারতে সবগুলোকে। এই হয়েছে, অনেক ভিজেছেন, উঠে পড়ুন এইবার। আরে আগুন সুন্দরী, এখনও আবার সুরক্ষা বস্ত্র ভেজেনি, আর তুমি বলছো উঠে আসতে? আর ভেজানোর দরকার নেই, উঠুন। মেয়ে মানুষ আপনাকে ন্যাংটা দেখে জ্বালা মেটাচ্ছে, হাঁ করে তাকিয়ে আছে। এসব দেখতে খুব ভালো লাগছে। কোন শালী নজর দেয়, ওরা কি জানে না দুনিয়ার সব নারী আব্বা লাগি? আমি খালি আমার বউয়ের স্বামী। বউয়ের তো স্বামী হবেন? না না, তোর না। এখন ঢং না করে উঠে আসুন। ফারাজ উঠে এসে চিত্রের সামনে এসে দাঁড়িয়ে বলল, চলো রুমে যাই, গরম গরম লাগছে। গরম লাগলে কি করি আমি জানি, আমি জানো না? আপনি এত মানুষের সামনে এসব কি বলছেন? ফারাজ অসহায়ের মতো তাকালো চিত্রের দিকে, বলল, গরম লাগলে এসির বাতাস খাই, সেটাই বলেছি। উফস, ওইটা আমিও না। আবুলের নাতনি, যা গিয়ে সমুদ্রের নোনা জল নিয়ে কালা মাইনটা পরিষ্কার করে সাদা বানিয়ে আন। রাতের সমুদ্রের নিজস্ব ভাষা আছে। দিনের চিৎকার থেমে গেলে তখন ঢেউয়ের গর্জন আর বাতাসের গুঞ্জনই একমাত্র শব্দ হয়ে থাকে। তখন সমুদ্র ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করে। রাতের কক্সবাজার আজ থেমে আছে শুধুই প্রেম তৃষার জন্য। চাঁদের আলো নেমেছে সমুদ্রের জলে। ঢেউয়ের মাথায় রূপলি ফেনা ঝিকিমিকি করছে তাদের চোখের প্রতিচ্ছবির মতো। সমুদ্র তটে সাজানো এক ছোট কাঠের ডেক, তার চারপাশে ফুল মালা আর সারি সারি মোমবাতির নরম আলো জ্বলজ্বল করছে। বাতাসে মিশে আছে সমুদ্রের নোনা ভাব আর সাদা লিলির সুবাস। তৃষা ধীরে ধীরে হেঁটে আসে, তার নরম সাদা পোশাকে বাতাসে দোল করছে। প্রেম রোজ ফুলের জুয়েলারিতে তাকে লাগছে দারুণ। মনটা যদিও খারাপ, কারণ চিত্রে সব বাকিরা চলে গেছে, তারাও আর 1-2 দিন থেকে চলে যাবে। সুন্দর সময় কত জলদি ফুরিয়ে যায়, তাই না? ঠিক তখনই টেবিলের ওপর অপর পাশে দাঁড়িয়ে থাকে প্রেম, তার দিকে তাকায়। প্রেমের চোখ তৃষার ওপর থেকে সরছে না। তৃষাকে কোনো অংশে ডিজনি প্রিন্সেসের থেকে কম লাগছে না। তৃষা প্রেমের দিকে তাকায়। সাদা শার্টের ওপর হালকা ধূসর ব্লেজার, হাতের ঘড়িতে কেমন যেন একটা চাঁদের আলো পড়ে চিকচিক করছে। তার বাদামি রঙের ফক্সাইগুলো নেশালো হায়নার মতো দৃষ্টিপাত করেছে তৃষার ওপর। তৃষা তাকিয়ে থাকে, কিছু বলার আগেই তার ঠোঁটের কোণে একটা নরম হাসি জমে যায়। প্রেম চেয়ার টেনে বলল, মাই লেডি। তৃষা হেসে বলল। বাতাসে মোমের শিখা কেঁপে উঠছে। টেবিলে সামুদ্রিক খাবার, হালকা সালাদ আর একজোড়া ওয়াইন গ্লাস। কোনো অতিরিক্ততা নেই, শুধু আন্তরিকতা, যেমন তাদের ভালোবাসা। তৃষা বলল, এই জায়গাটা স্বপ্নের মতো। প্রেম মৃদু হাসল, স্বপ্ন না হলে ভালোবাসা কেমন? প্রেম তৃষাকে খাবার সার্ভ করতে বলল, এখন তুমি পেট ভরে খাবে, তারপর আমার পালা। মানে? কিছু না, খাও। আপনি খাবেন না? খাওয়ার জন্যই তো এত আয়োজন। ঢেউয়ের ছন্দে ডিনার এগিয়ে চলল। পাশেই দুজন লোক ভায়োলিন বাজাচ্ছে। চারপাশটা সাজানো হয়েছে হলুদ বাতি দিয়ে। কি দারুণ লাগছে। ডিনার শেষে প্রেম উঠে দাঁড়ায়। দূরে বালির উপর রাখা একটা ছোট পিয়ানো, চারপাশে গোলাপের পাপড়ি ছড়ানো, আর পাশে সারি সারি মোমবাতি। সে তৃষার দিকে তাকিয়ে বলল, আজ তোমার জন্য কিছু বাজাবো। তৃষা হালকা অবাক হয়ে হাসে। তুমি পিয়ানো বাজাও? প্রেম বলে, এই তো এমনি এমনি শেখা। সে পিয়ানোর সামনে বসলো, আঙুল ছোঁয়ালো পিয়ানোতে। সমুদ্রের গর্জনের মাঝখানে ভেসে উঠল সুর, নরম ধীর, ভালোবাসে ভেজা একটা মেলোডি। তৃষার সাদা গাউনটা অত্যাধিক লম্বা, হাওয়ায় বাতাসে সব কেমন যেন উঠছে। তৃষা পেছন থেকে প্রেমের কাঁধে তার হাতটা রাখলো। চুপচাপ দাঁড়িয়ে শুনল সেই সুর। তার চোখে মোমের আলো ঝিকিমিকি করছে। মাঝে মাঝে বাতাসে তার চুল উড়ে এসে প্রেমের মুখ ছুঁয়ে যাচ্ছে। সেই সঙ্গে সুরটাও ধীরে ধীরে মিশে যাচ্ছে ঢেউয়ের আওয়াজে। রাত ওর গভীর হয়। সুর থেমে গেলে প্রেম ধীরে ধীরে উঠে আসে, তার হাত বাড়িয়ে দেয়। নাচবে? তৃষা হেসে বলল, সুর তো শেষ। প্রেম মাথা নাড়ল, না, এখন শুরু। পেছনে বাজতে শুরু করলো নরম জ্যাজ, স্যাক্সোফোনের হালকা ঝংকারে। সমুদ্রের ছন্দে মিশে গেল। তৃষা তার বুকের কাছে এসে দাঁড়ায়। প্রেম তার কোমরে হাত রাখে।
মোমবাতির আলোয় চাঁদের তলায় ঢেউয়ের ছন্দে দুজনে ছায়াবালির ওপর দুলে ওঠে। তৃষার মাথা ঠেকে থাকে প্রেমের কাঁধে, প্রেমের ঠোঁট ছোঁয়ায় তার চুলে, বাতাসে শুধু একটাই সুর, তা হচ্ছে ভালোবাসা। ঢেউ এসে আলতো ছুঁয়ে যায় তাদের পা, মোমের আলোয় কেঁপে ওঠে তাদের বুক। পাশে সমুদ্রের গর্জন, বাতাসে তৃষার চুল উড়ে এসে প্রেমের মুখে লাগে। প্রেম মৃদু হেসে বলল, তোমার চুলেও কি সমুদ্রের গন্ধ লেগে আছে বিটার হার্ট? তৃষা তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হেসে বলে, গন্ধটা আমার নয়, তোমার তীব্র স্পর্শের। আজ তোমাকে কিছু বলতে ইচ্ছে করছে। বলুন। থামছেন কেন? জানো, এই সমুদ্রটাকে যতবার দেখি মনে হয় ও আমার মতোই, বাইরে শান্ত কিন্তু ভেতরে তোলপাড়। তাহলে আমি কি? তুমি সেই ঢেউ যে আমায় প্রতিদিন ছুঁয়ে যায় আবার ফুরিয়ে যায়। তৃষা সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায়। ফুরিয়ে গেলে আর থাকি কেমন করে? স্মৃতি তো থাকবে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর। দূরে আরেকটি ঢেউ ভেঙে পড়ল তীরে। আপনি জানেন, আমি কখনো কাউকে এত ভয় পাইনি যতটা আপনাকে হারানোর ভয় পাই। আমি তো তোমারই, হারাবে কিভাবে? মানুষ হারায় না, তবে সময় যে তাদের হারিয়ে দেয়। তাহলে সময়টাকে আটকে রাখো। কি দিয়ে? তোমার একটুখানি ভালোবাসা দিয়ে। তৃষা হেসে মাথা নাড়ল। আপনি সব কিছুর উত্তর ভালোবাসায় দেন, কারণ সেটা একমাত্র উত্তর যেটা ভুল হলেও সুন্দর লাগে। আচ্ছা, আপনার জীবনে যদি আমি না থাকতাম, তাহলে এই সমুদ্রটা শুধু এক টুকরো জল হতো, ঢেউহীন, প্রাণহীন, আর জীবনটা হতো সেই প্রাণহীন সমুদ্রের মতো। ওই দেখুন, মোমবাতিটা নিভে যাচ্ছে। প্রেম, নিভে যেতে দাও। আলো থাকলে মুখ দেখা যায়, আর অন্ধকারে হৃদয়। তৃষা একটু থেমে বলল, কখনো কি ভাবেন যদি এই মুহূর্তটাই শেষ হয়? না, কারণ তোমার সঙ্গে প্রতিটি মুহূর্তেই অনন্তের মতো। আর যদি অনন্ত শেষ হয়, তাহলে আমি আবার জন্ম নেব শুধু তোমাকে ভালোবাসার জন্য। তৃষা আসতে বলল, আপনি জানেন প্রেম, ভালোবাসা কখনো একদিনে হয় না। জানি, তবু আমি প্রতিদিন নতুন করে তোমায় ভালোবাসি, এক সমুদ্রের ঢেউয়ের মতো। না, ঢেউ তো ফিরে আসে, আমি ফিরবো না, তোমার ভিতরই থাকবো। তৃষা হালকা হেসে বলল, কথাগুলো সিনেমার মতো শোনাচ্ছে। কোন সিনেমার? সত্যি করে বলুন তো। সিনেমা নয়, কিন্তু একটা কথা কি জানলো, ভালোবাসা হচ্ছে সিনেমার চেয়েও সত্যি। তাহলে বলুন, সবচেয়ে প্রিয় জিনিস আপনার কি? এই মুহূর্ত যেখানে তুমি আছো, আমি আছি, আর সমুদ্র আমাদের সাক্ষী। প্রেম একটু থেমে বলল, তৃষা বলুন, এই সমুদ্রটা কেমন লাগে তোমার? বিশাল। আপনার ভালোবাসার মতো, শেষ ভালোবাসার মতো, যার শেষ আমি খুঁজে পাই না। আজ চাঁদটা দেখেছ? হ্যাঁ, কিন্তু আপনার চোখে জ্যোৎস্নার চেয়ে বেশি আলো। আচ্ছা, আপনার আবারও খিদে পেয়েছে? হ্যাঁ, কিন্তু খাবার নয়, তোমার কথার ক্ষুধা। বাতাসটা বেশ ঠান্ডা, আপনার ঠান্ডা লাগছে না? সমস্যা নেই, তোর গভীর স্পর্শে উষ্ণ হয়ে যাব। আচ্ছা, তুমি জানো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ কি? বলুন। তৃষা, ঢেউয়ের প্রতিধ্বনি শোনা যায়। তৃষা হেসে বলে, আর আমার প্রিয় শব্দ প্রেম। ভুল বললে। তাহলে কি? আমরা। প্রেম আর তৃষা রাতে বিচের একটা রুমেই রাত কাটায়। চোখে যখন শেষ রাতে তৃষা তীব্র ঘুম, ঠিক তখনই হঠাৎ করে তৃষা প্রেমকে বলল, আমার না লাল গোলাপ ছুঁয়ে দেখতে মন চাইছে। আচ্ছা, লাল গোলাপ আপনার কেমন লাগে? প্রেম তৃষাকে বুকে জড়িয়ে বলল, তুমি এখন ঘুমাবে? জলদি ঘুমাতো শোনা। তৃষা আর কিছু বলল না, প্রেমের বুকে মাথা রাখল। ফজরের সময় যখন ঘুম ভাঙল, তখন দেখল প্রেম উঠেছে। ঘুমের চোখে এত পাত্তা দিল না, ভাবলার কই যাবে, নিশ্চয় ওয়াশরুমে যাওয়ার জন্যই উঠেছে। তবে সকাল 7টার দিকে তৃষার দরজায় কে যেন কড়া নাড়ল। কয়েকবার কড়া নাড়ার পর ঘুম ভাঙল তার। চোখ কষলে পাশে তাকাতে দেখল প্রেম নেই। মানে কি? প্রেম কোথায় গেল? মনে পড়ে গেল ফজরের কথা। তার মানে কি প্রেম কি তখন বাড়ি গিয়েছে? কিন্তু এত ভোরে কেন? সে উঠে দরজা খুলতে দেখল হোটেল ম্যানেজমেন্ট থেকে একজন লোক এসেছে। সে তৃষাকে দেখে বলল, স্যার, আপনার জন্য এই লাল গোলাপের বুফে পাঠিয়েছে। লোকটা তৃষাকে একটা কাগজ দিয়ে বলল, স্যার, আপনাকে এটাও দিতে বলল। তৃষা সেখানে একটা ঠিকানা দেখতে পেল, সেই সঙ্গে লেখা, তোমার অপেক্ষায় বিটার হার্ট। তৃষা মনে মনে খুশি হলো, বলল, আর কত সারপ্রাইজ দিবেন হাইব্রিড করলা। সে তৈরি হয়ে ঠিকানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। হোটেলের পশ্চিমে একটা বিরাট ঝাউবন। একটা লোককে বিচে জিজ্ঞেস করে সেদিকটা হাঁটা ধরল। 7:30 মতো বাজে। এখনই কত মানুষ বিচে, তবে ওই ঝাউবনের দিকটা ফাঁকা, মানুষ নেই বললেই চলে।
কিছু শিশু বনের শুরুর দিকে বসে আছে। তৃষার দিকে একবার কেমন করে যেন তাকালো। তৃষা পাত্তা না দিয়ে বনের মধ্যে প্রবেশ করলো। প্রেমের চিঠি অনুযায়ী একটা বাড়ি থাকার কথা, খুঁজে পাচ্ছে না সে। অনেকটা হেঁটে ভেতরের দিকে এগিয়ে যেতেই হঠাৎ আধার আরও বেশি ঘনিয়ে আসতে শুরু করলো। শেষে বনের মাঝ বরাবর একটা কাঠের বাড়ি দেখে থমকে গেল, খুশিতে চোখ জ্বলজ্বল করলো। দৌড়ে গেল সেই বাড়ির সামনে। ভাঙা একটা কাঠের বাড়ি, পুরনো, অনেক পুরনো মনে হচ্ছে। তৃষা কেমন যেন গা ভার হচ্ছে তৃষার। সে তবু একবার মৃদু কণ্ঠে তৃষার নাম ধরে ডাকতেই পুরো নিস্তব্ধ জঙ্গলে কেবল তারই গলা ভেসে এলো। সে ফাঁকা দরজা ঠেলে ভেতরে ঢুকে হঠাৎ বলল, প্রেম আছেন? রুমে পা রাখতেই চোখ ছানা বড়া। রুমটা জীবন্ত আতঙ্কে থরথর করছে। তৃষা ভেতরে পা রাখতেই বাতাসের গন্ধ বদলে গেল। নোনা জল সমুদ্রের গন্ধটাকে ছাপিয়ে উঠল এক অদ্ভুত লোহা ধাতুর গন্ধ, রক্তের গন্ধ। ছাদ থেকে এক ফোঁটা পানি পড়ছে টুপটাপ শব্দে, কিন্তু সেটাও যেন রক্তের ছন্দে মিলিয়ে যাচ্ছে। মেঝেটা স্যাঁতস্যাঁতে, অন্ধকার লালচে ছোপ ছোপ আলোর রেখা স্পষ্ট হয়ে ওঠে। হয়তো কেউ এখানে দীর্ঘক্ষণ কষ্টে ছটফট করেছে, রক্ত গড়িয়ে গেছে মেঝের ফাঁক বেয়ে। হঠাৎ পুরনো একটা গ্রামোফোনের হুইসেল শোনা গেল। চিরচেনা সুরে ভেসে এলো, প্রেম আমার, প্রেম আমার। তৃষা স্তব্ধ হয়ে গেল। তার নিঃশ্বাস আটকে গেল গলার কাছে। দেয়াল জুড়ে সারি সারি ফ্রেম, সব ছবিতে তৃষা নিজে। এক ছবিতে সে সমুদ্রের ধারে হাসছে, অন্যটায় তার চোখে কান্না, আর একটায় তার হাতের সেই ক্ষত। সব ছবিতেই লাল দাগে ঘেরা। তৃষার চোখের কোণে কাঁপতে লাগলো। একটা ছবির নিচে সে দেখল নিজের নামের পাশে লেখা শেষ সাক্ষাৎ। হঠাৎ বাতাসে দরজাটা বন্ধ হয়ে গেল প্রচণ্ড শব্দে। বাতাসের সঙ্গে সঙ্গে রুমের আলো নিভে গেল। রক্তমাখা দেয়ালগুলো যেন আরও কাছে এগিয়ে আসছে। তৃষা পেছনে ফিরতে দেখল দরজার পাশে ঝুলছে কালো একটা হুডি। হঠাৎ অনুভব হলো কেউ পেছন থেকে এগিয়ে আসছে। তৃষা পেছনে ফেরার আগেই পেছন থেকে এক জোড়া হাত তাকে জাপটে ধরে বলল, উফস তৃষা, মৃত্যুর এত কাছাকাছি চলে এসেছ। তৃষা পেছনে ফিরতে দেখল প্রেমকে। তবে প্রেম তৃষাকে কথা বলার সুযোগ না দিয়ে কেবল বলল, জলদি চলো এখান থেকে। তৃষা কোনো কিছুর মানে না বুঝলেও কেবল বুঝতে পারল এখান থেকে জলদি যাওয়াটা অতীব জরুরি। হোটেল রুমে আসতে তৃষার মনে জেগে উঠল হাজারটা প্রশ্ন। তবে সে জিজ্ঞেস করার আগে প্রেম তাকে স্থির করে বিছানায় বসে বলল, তুমি জানতে চাও সকালে আমি কোথায় গিয়েছিলাম, তাই না? আরে আমি তো জগিংয়ে গিয়েছিলাম। তুমি যখন জঙ্গলের ওই দিকে প্রবেশ করছিলে তখন ডাকলাম তো, কতবার পেছন থেকে ডাকলাম। শেষে ভাবলাম দেখি তোমার পেছনে গিয়ে কতক্ষণ তুমি টের না পেয়ে থাকতে পারো। শেষে টের পেলেই না। প্রেম, আপনি দেখেছেন ওই বাড়িতে রক্ত, আমার ছবি টানানো। প্রেম, চলুন ফিরে যাই, আমার সত্যি এখানে ভয় লাগছে। প্রথমে রুম নাম্বার 102, আর এখন এইসব পুলিশকে জানালে হয় না। যা হচ্ছে তা তো ঠিক হচ্ছে না, আর আমার সঙ্গেই বা কেন? আমি বললাম তো 102 নম্বর রুমে কিছুই হয়নি, সব ভ্রম। তবে আজকের বিষয়টি নিয়ে আমি দেখছি, দেখা লাগবে না, চলুন আপনি চলে যাই। এসব সামান্য কারণ নিয়ে চলে যাবে বলছো? আর 2 দিন থাকে প্লিজ, তারপর তো ঢাকায় ফিরতে হবে, তোমার ভার্সিটি আছে, আমার সামনে ফাইনাল এক্সাম। আর সময় কোথায় আমাদের হাতে বলো। কিন্তু প্রেম প্লিজ শোনা, কোনো কিন্তু নয়। তৃষা আর কিছু বলল না। শরীর অনেক ক্লান্ত লাগছে তার, একটু ঘুমিয়ে নিলে হয় না? সে এখন সত্যি ভীষণ ক্লান্ত। এবার বাড়ি ফিরতে চায়। তার ভয় দিনকে দিন বেড়েই চলছে। এবার সে একটু নিস্তার চায়। কেন তার সঙ্গে এসব হচ্ছে? ওই কালো হুডি পরা লোকটাকে সমুদ্রে পাড়েও সে একই হুডি পরা একজন মানুষকে কয়েকবার দেখেছে। লোকটা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে বা থাকতো। আচ্ছা, 2 মানুষ কি এক নয়? ওই হুডি পরা লোকটি তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছিল। আচ্ছা, এই নামে ডাকার কারণ কি? যুবরাজকে ফেলে ঢাকা আসার পর তো এসব হয়নি, হয়েছে বিয়ের পর কক্সবাজার আসার পর। আচ্ছা, খবরে যে সিরিয়াল কিলারের বিষয়ে সে শুনেছিল, সেই কিলারের সঙ্গে কি ওই হুডি পরা লোকের কোনো সম্পর্ক আছে কি? মাথাটা একেবারে গুলিয়ে যাচ্ছে। এদিকে হাতের ব্যথাটা এখনও সারেনি। শেষে প্রেম তৃষাকে একটা ঘুমের ওষুধ খাইয়ে তার পাশে কিছুক্ষণ বসে থাকে। দুপুরে ঘুম থেকে উঠে ঘরে হোটেলেই সময় কেটে যায় তৃষার। শিমলা আর সে একসঙ্গে থাকলে অন্য কারো দরকার পড়ে না। অঙ্কুর আর প্রেম বাইক নিয়ে একটু বের হয়েছে। বিকেলের দিকে ব্যালকনিতে বসে হালকা
হাওয়া গায়ে লাগিয়ে ফোনে মুখ গুজে তৃষা বসেছিল। হঠাৎ একটা নাম্বার থেকে ফোন এলো। ডেলিভারি ম্যানের ফোন, কিন্তু তৃষার তো কোনো পার্সেল আসার কথা নয়। আর ঘুরতে আসার পর সে তো কিছু অর্ডারও করেনি। তাহলে তারপর ডেলিভারিকে যখন সে জিজ্ঞেস করলো কত টাকা, তখন তিনি জানালেন পেমেন্ট ক্লিয়ার। ভারী আশ্চর্য হলো তৃষা। শিমলাকে জিজ্ঞেস করতেই সে বলল, আমি একটা অর্ডার করেছিলাম, পেমেন্ট পে করা, এটা আবার সেটা নাকি? তৃষা গভীর মুখে বলল, আগে আসুক, দেখি কি এসেছে। পার্সেলটা হাতে নিয়ে খুলে দেখতেই চিৎকার করে উঠল তৃষা। একটা বক্স, ছোট্ট মতো দেখতে, তাতে কাটা চুল আর গলা কাটা বিশ্রী রকমের একটা পুতুল। শরীর কেঁপে উঠল তৃষার। শিমলা জলদি তৃষার সামনে থেকে বক্সটা সরিয়ে নিয়ে তাকে রুমে নিয়ে গেল। পানি খেয়ে বলল, এবার শরীর ঠিক লাগছে? তৃষার আপনা আপনি কান্না করে উঠল। ভীষণ ভয় করছে তার হাত পা অসাড় হয়ে আসছে। সে কাঁদতে কাঁদতে বলল, তুই প্রেমকে কল কর, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। এখানে আমি আমার মরণ দেখতে পাচ্ছি। শিমলা কোনো মতে তৃষাকে সামলে প্রেমকে কল করলো। খুব একটা সময় লাগলো না প্রেমের রুমে ফিরতে। শেষে সারাটা সন্ধ্যা প্রেমকে নিজের বুকে আগলে রাখতে হয়েছে তৃষাকে। মেয়েটা ছাড়ছিল না, কেবল বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল। তবে প্রেম কত ধরনের কথা বলে বুঝিয়েছে আর একটু সময় থেকে গেলে কিছু হবে না। রাত তখন 10টার মতো বাজে। তৃষা এখন অনেকটা স্বাভাবিক। প্রেম টেলিফোন করে খাবারটা রুমে এনে পাঠিয়ে দেওয়া হয়। তার ব্যবস্থা করতে উঠে পড়ে। টেলিফোন তুলে কল দেবে এমন সময় তার ফোনে একটা কল আসে। স্ক্রিনের নাম্বারটা দেখা মাত্র গলার স্বর নিচু হয়ে যায়। সে উকি মেরে একবার বেডরুমের দিকে তাকায়। তৃষা বোধহয় ঘুমিয়ে গেছে। টেলিফোনটা জায়গায় রেখে নিজের ফোনটা পকেট থেকে বের করে রিসিভ করলো। ওপাশে কেউ একজন গম্ভীর স্বরে কথা বলেই যাচ্ছে। হঠাৎ প্রেম তাকে নামিয়ে বলল, চুলের পুতুল দিয়ে তুমি কি করবে? মরার শখ তোমারও হয়েছে নাকি? না, ওইসব তোমাকে দেয়া যাবে না। তবে তুমি চাইলে কিন্তু আমি এর থেকেও বেটার কোয়ালিটিরগুলো তোমার ঠিকানায় পাঠাবো। ফোন রাখলাম, সাবধান। জানাই তো দেয়ালে একবার ছবি লেগে যে এই রহস্যের গল্পে মৃত্যু নিশ্চিত। বলেই ফোনটা কেটে পিছন ফিরতে দেখলো তৃষা তার দিকে তাকিয়ে আছে। প্রেম কিছুটা অবাক হলো, থতমত খেয়ে বলল, শোনো তুমি ঘুমাওনি? আমিও ভাবলাম ঘুমিয়ে গেছো। আরে জানো না, অঙ্কুর ফোন করেছিল, তোমার কথা জিজ্ঞেস করলো, আর ওই যে পার্সেল ওইটা নিয়ে একটু মজা করছিলাম আর কি। তৃষা জবাব না দিয়ে বলল, ক্ষুধা পেয়েছে, একটু জলদি খাবার পাঠাতে বলুন। প্রেম মুচকে এসে বলল, তুমি রুমে যাও, আমি বলে আসছি। রাতে তৃষাকে বুকে জড়িয়ে চোখ বুঝল প্রেম। তবে তৃষার যে ঘুম আসছে না, আসবে কি করে? প্রেমের কথাগুলো তখন মোটেও স্বাভাবিক লাগেনি। তাছাড়া অন্য সময় হলে প্রেম তৃষার কোনো কথা ফেলে না। আর সেখানে তার সঙ্গে এত বড় বড় বিষয় ঘটে যাচ্ছে, তবুও প্রেম ধরে বেঁধে এখানেই থাকতে চাইছে। রাত বারে বৃষ্টির শব্দ থেমে যায়। কোথাও একটা জানালার কিঞ্চিত খোলা, তার ফাঁক দিয়ে ঢুকছে নোনা বাতাসের হালকা গন্ধ। তৃষার চোখ আধ খোলা আধ বোঝা। সে মনে করে প্রেমের হাত এখনো তার কাঁধে, কিন্তু ধীরে ধীরে অজান্তেই চোখ লেগে যায়। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভাঙে। ঠিক বোঝে না শব্দটা কিসের। রুমে ঘন অন্ধকার, সিলিং ফ্যানের মৃদু ঘর্ষণ ছাড়া কিছুই শোনা যায় না। এসিটা রাতে বন্ধ করে শুয়েছিল, মনে আছে। তৃষা হাত বাড়ায়, পাশের জায়গাটা ছুঁয়ে দেখে ঠান্ডা, একদম ঠান্ডা। কারণ যে প্রেম নেই। তার বুকের ভেতরটা ধীরে ধীরে জমে যায় বরফের মতো। সে নিঃশব্দে চুপসে যায়। পর্দার ফাঁক দিয়ে বাইরে থেকে একটা ক্ষীণ আলো পড়ছে। তৃষা দরজার কাছে গিয়ে থামে। দরজার নিচে দেখা যাচ্ছে হালকা নড়াচড়া, কারো ছায়া মনে হচ্ছে। একটা খটখটে শব্দ, হ্যান্ডেল নড়ল, দরজা খুলল, তারপর নিস্তব্ধতা। তৃষার বুক ধরপড় করে ওঠে। প্রেম এত রাতে সে কোথায় যাচ্ছে? সে চপলভাবে দরজাটা অল্প ফাঁক করে বাইরে উঁকে দেয়। হোটেলের করিডোরে নিশর হলুদ আলো জ্বলছে। বাতাসে পুরনো ডিটারজেন্ট আর আর্দ্র কাঠের গন্ধ। আলোয় লম্বা ছায়া পড়েছে দেয়ালে। তৃষা নিঃশব্দে বেরিয়ে পড়ল। কক্সবাজারে আসার পর প্রেমের এমন পরিবর্তন, সম্ভবত ইদানিং হুটহাট সে হাওয়া হচ্ছে। এমন না জানিয়ে যায়টা কোথায় সে? আজকে সব প্রশ্নের জবাব চাই। এখানে কিছু তো একটা হচ্ছে, তবে কি হচ্ছে তাই জানতে হবে এবার। আর রহস্য মেনে নেওয়া যাচ্ছে না। তৃষার পায়ে জুতা নেই। তার খালি পায়ের কারণে কার্পেটের ওপর পায়ের শব্দ হয় না, তবু মনে হচ্ছে পদক্ষেপগুলো খুব জোরে প্রতিধ্বনিত হচ্ছে তার বুকের ভেতর। করিডোরের মোড়ে এসে আচমকা থেমে গেল সে। ওই তো সামনেই প্রেম এগিয়ে যাচ্ছে সামনের দিকে, পরনে একটা কালো হুডি, অন্য হাতে ফোন।
সে ফোনের দিকে তাকিয়ে আছে, কিন্তু স্ক্রিন জ্বলছে না। কারো ফোনের অপেক্ষায় বুঝি তৃষা 1 পা 2 পা 3 পা চুপি চুপি তার পেছনে এগোয়। কিন্তু হঠাৎ বামে বাঁক নিতে ফ্রেমটার জন্য হাওয়ার মতো মিলিয়ে গেল। তৃষা থেমে দাঁড়ায়। চারপাশে কেবল বাতির ঝিম ধরা আলো, কোনো শব্দ নেই। ঠিক তখনই টিক করে একটা শব্দ হলো, একই সঙ্গে সব আলো নিভে গেল। অন্ধকারে তৃষার নিঃশ্বাস আটকে যায়। সে পেছনে ফিরে যেতে চায়, কিন্তু কিছু দেখতে পায় না। এমন অন্ধকার যে নিজের হাতও চোখের সামনে অদৃশ্য। তার হৃদস্পন্দন কানে ঠকঠক করে বাজছে। সে ধীরে ধীরে পেছাতে শুরু করে। হঠাৎ কেউ একজন জোরে পেছন থেকে তার মুখ চেপে ধরে। ঠান্ডা ভেজা শক্ত সে হাতের স্পর্শ। তৃষা চেঁচাতে পারে না। চোখের সামনে ঘন অন্ধকার নড়ে ওঠে, যেন অন্ধকারই একটা অংশ তার গায়ে লেপ্টে আছে। তার নিঃশ্বাস ছটফট করে বেরিয়ে আসে নাক দিয়ে। হঠাৎ সেই শীতল হাতের মালিক তার কাঁধের কাছে থুতনি ঠেকালো। ফ্যাঁস ফ্যাঁস শব্দ করে হেসে বলল, হ্যালো সুইট হার্ট।